Illustration 7-8, chapter number 7, income from interest on securities. এখানে যেটা বলা হয়েছে, during the income year 2018 and 19, Mr. Tariq had the following amount from his investment in saving instrument. 18 এবং 19 অর্থ বছরে তার সিকিউরিটিজ থেকে যেসব ইনকাম রয়েছে সেগুলো এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে টাকা 80,000 as interest on 5 years সঞ্চয়পত্র। দেন যেটা বলা হয়েছে টাকা 60,000 as 3 monthly profit based সঞ্চয়পত্র। দেন যেটা বলা হয়েছে which was bought on January 1st 2019, যেহেতু আমাদের জানুয়ারি 1st 2019 বলা হয়েছে, আমাদের অর্থ বছর ইনকাম ইয়ার বলা হয়েছে 2018 and 19, সুতরাং 6 মান্থ এখানে ক্যালকুলেশনে আসবে। পরবর্তী নাম্বার বলা হয়েছে টাকা 1 লাখ as interest on পেনশনার সঞ্চয়পত্র। ইন্টারেস্টই পেয়েছেন 1 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্র। কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রিচ টাকা 8 lakh at the end of income year 2018 and 19. 18-19 এ কিউমুলেটিভ ইনকাম সঞ্চয়পত্র পৌঁছেছে 8 লাখে। যেহেতু এখানে বিষয়টা বলা আছে 8 লাখের, এখানে একটা আমাদের ক্যালকুলেশনের প্রশ্ন আসে, সেটা আমরা পরে ডিসকাস করব। দেন যেটা বলা হয়েছে টাকা 50,000 from OS Earners Development Bond। আপনাদের অনেকগুলো সঞ্চয়পত্রের কথা বলা হয়েছিল, এগুলো আপনারা শিখে নেবেন। এই যেটা আমরা দেখেছিলাম বইয়ের ভিতরে যেটা বলা আছে সামারি ইনকামে 5 years বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 monthly bearing profit, পেনশনার সঞ্চয়পত্র, দেন সঞ্চয়পত্র ম্যাচুরিটি 3 years, ফ্যামিলি সেভিংস সার্টিফিকেট, OS Earners Development Bond 5 years হতে পারে, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে এই টাইপের ম্যাথ করতে আপনাদের ইজি হবে। তাহলে রিকোয়ারমেন্ট অনে যেটা বলা হয়েছে, হোয়াট উইল বি দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সেভিং ইনস্ট্রুমেন্ট। আমাদের এখানে যে ধরনের সেভিং ইনস্ট্রুমেন্ট এর কথা বলা হয়েছে সেখান থেকে যদি আমরা সবগুলোকে ধরে নিই তাহলে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম কি হবে। সেকেন্ড রিকোয়ারমেন্টের প্রশ্ন এখানে আসবে না, থার্ডও আসবে না, ফোর্থও আসবে না। তাহলে আমরা ক্যালকুলেশনে যাই, দেন আমরা ডিসকাশনে যাব কেন এটা হয়েছে। এই ধরনের ম্যাথ বইতে আপনাদের আছে মেবি, আমার যতদূর মনে পড়ে লাস্ট ইয়ারে আমি যখন করেছিলাম ওই বছর তখন এই ধরনের ম্যাথ এক্সারসাইজে ছিল। হোয়াট উইল বি দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম। ফার্স্ট বলা হয়েছে 80,000 as interest on 5 years সঞ্চয়পত্র। 5 years সঞ্চয়পত্র থেকে যেটা ইনকাম হয়েছে সেটা আমাদের কনসিডারেশন আসতে হবে। তাহলে ফার্স্ট অফ অল we should go for our this is the number on requirement here. This will be the particulars on column. Then we'll go for our calculation here. 2 column is should be used to make it more clear. এখানে বলা হয়েছে during the income, কোনো ব্যক্তির নাম বলা হয় না। আপনারা যখন পরীক্ষা খাতায় অঙ্ক করবেন একজন ব্যক্তির নাম অবশ্যই বলা থাকবে। সো মিস্টার রনি, আপনাদের ক্লাসে আছে, সেজন্য আপনাদের ক্লাস থেকেই ধরে নিলাম। ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার আগে পিছে কোনো প্রবলেম নেই। ইনকাম ইয়ার
এখানে বলা আছে ইনকাম ইয়ার 2018 and 2019. So assessment year will be assessment year will be 2019 and 2020. This will be our general heading. Now our heading will be income from interest on securities. Income from interest on securities. এটা হচ্ছে আমাদের নেক্সট ক্যালকুলেশন। আমরা যেটা করব মূলত এই হেডিংটা করব, কার করব, মিস্টার রনির। এখানে যেহেতু নাম নেই আমরা একটা নাম ধরিয়ে নিয়েছি, কারণ আমাদের প্রত্যেকটা একজন ব্যক্তির ক্ষেত্রে অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের সিকিউরিটিজ থেকে থাকে। সো পার্টিকুলার্স then we will write down here টাকা, that means money. টাকাটা দুইটা কলামে বসানো, একটা কলামে মূলত আমরা ক্যালকুলেশন থাকলে সেটা শুরু করব, আর লাস্ট কলামে আমরা টোটাল টাকাটা লিখে দেব যদি কোনো ক্যালকুলেশন না থাকে সরাসরি, অথবা ক্যালকুলেশন থাকলে ফার্স্ট কলামে ক্যালকুলেশন করে তারপর এখানে বসাবো। First of all, we have 80,000 টাকা as interest on 5-year Bangladesh সঞ্চয়পত্র. So interest on 5-year Bangladesh সঞ্চয়পত্র will be our first item. So interest on 5-year Bangladesh সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। এখানে যেটা আমাদের কোনো ক্যালকুলেশন নাই, সরাসরি আমরা লাস্ট কলামে বসিয়ে দিব। ইট ইজ টাকা 80,000। দেন আমাদের যেটা বলা হয়েছে 60,000 as 3 monthly profit based সঞ্চয়পত্র bought on January 1st, 2019। এখানে যদি আমাদের সঞ্চয়পত্রের মূল্য বলা থাকতো তাহলে আমরা ক্যালকুলেশনে যেতাম, যেহেতু সরাসরি ইন্টারেস্ট প্রফিটের কথাই বলা হয়েছে। সো we should not go for any type of calculation, সরাসরি আমরা প্রফিট বসিয়ে দিব। সো প্রফিট on 3 monthly profit based সঞ্চয়পত্র, এখানে ইন্টারেস্ট যেহেতু 3 monthly profit based সঞ্চয়পত্র, ইনকাম ফ্রম, যেহেতু এখানে ইন্টারেস্টের কথা বলা নেই সুতরাং আমরা ইন্টারেস্ট না লেখাটাই উত্তম। ইনকাম ফ্রম, ইন্টারেস্টকেও আপনার ইনকাম লিখতে হয়, ইনকাম অন 5-year বাংলাদেশ সঞ্চয়পত্র, এভরিথিং ইজ ফাইন। যখন ইন্টারেস্টের কথা বলা থাকবে তখন ইনকাম অথবা ইন্টারেস্ট যাই লেখেন না কেন হবে, বাট ইন্টারেস্ট না লেখা থাকলে আপনি সেটাকে ইন্টারেস্ট হিসেবে কনসিডার করতে পারেন। ইনকাম ফ্রম 3 monthly profit based সঞ্চয়পত্র। এখানে আমাদের টোটাল ছিল 60,000, সম্পূর্ণ অ্যামাউন্ট আমরা বসিয়ে দেব as we have no other calculation। 60,000 on 3 monthly based সঞ্চয়পত্র। দেন রয়েছে টাকা 1 লাখ as interest on pensioner সঞ্চয়পত্র, cumulative investment amount reached to টাকা reached to টাকা 80 লাখ। যখন টাকা 80 লাখ পৌঁছে গেছে then you have no other calculation, কারণ এখানে একটা বিষয় বলা হয়েছে, কন্ডিশন হয়েছে কিউমুলেটিভ পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনারা যদি এক্সেস আপনাদের যেটা বইয়ে দেওয়া আছে সামারি ইন্টারেস্ট অন সেভিং ইনভেস্টমেন্ট, সেখানে দেখবেন পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটা বিষয় বলা আছে পারচেজ লিমিট 50 লাখ।
এখানে যেটা বলা হয়েছে 10% ট্যাক্স deducted source applicable where the cumulative investment at the end of the income year exceed টাকা 5 লাখ টাকা যদি এক্সিড করে তাহলে আপনার 5% ট্যাক্স ডিডাক্টেবল অ্যাট সোর্স থেকে কেটে নেবে। আবার অন্য একটা কন্ডিশন বলা হয়েছে নো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইজ অ্যাক্টিভেবল where the cumulative investment at the end of the income does not exceed 5 lakh. That means আপনার কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 লাখ পর্যন্ত হলে কোনো ধরনের এক্ষেত্রে আপনি সেখান থেকে যে ইনকাম হবে তারপর কোনো ধরনের আপনি ট্যাক্স আরোপ করতে পারবেন না, কিন্তু তার উপরে গেলে ট্যাক্স আরোপ করা হবে। যেহেতু আমাদের এট দ্য এন্ড অফ দ্য ইয়ার কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট 8 লাখ ছিল, সো 1 লক্ষ টাকা পুরোটার উপরে আমাকে ট্যাক্স ধার্য করতে হবে। সো interest on pensioner সঞ্চয়পত্র should come into consideration. Interest on pensioner সঞ্চয়পত্র, interest on pensioner সঞ্চয়পত্র যেহেতু 8 লাখ টাকা, সো আমাদের কোনো ধরনের ক্যালকুলেশন এখানে ডিডাকশনের কথা বলা নেই, যেহেতু বলাই হয়েছে 1 লক্ষ টাকা ইনকাম করা হয়েছে, এখানে কোনো কিছু বলা হয়নি সোর্স থেকে ডিডাক্ট করা হয়েছে কিনা। যদি বলা হতো রিসিভ করেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা 5% ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অ্যাপ্লিকেশন করতে পারতাম। সো 1 লাখ টাকা সরাসরি আমাদের এখানে বসিয়ে দেব। কারণ হচ্ছে ইন্টারেস্ট অন পেনশন। আর এই জিনিসটা বুঝি না যে আপনি বলতেন কোনটা? ইন্টারেস্ট অন পেনশনার সঞ্চয়পত্র। আচ্ছা, আপনি ধরুন আপনি একজন ব্যক্তি, দ্যাট মিন্স আপনি নিজাম, আপনার কাছে পেনশনার সঞ্চয়পত্র, আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এটা পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিসের মাধ্যমে আপনি 5 লক্ষ টাকার পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করলেন এবং সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা পেনশনার সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট হলো। 5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে সঞ্চয়পত্রে, সেক্ষেত্রে ওই ইন্টারেস্ট ইনকামের উপর কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, কিন্তু তার বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটাই বলা হয়েছে। এখানে আমাদের দেখানো হয়েছে কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট 8 লক্ষ টাকা, যেহেতু 8 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে তাহলে আমাকে যেটা ইনকাম হবে তার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে এবং সেক্ষেত্রে সোর্স থেকে তারা কিছু ট্যাক্স কেটে নিয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? স্যার এখানে 8 লাখ টাকা 3 লাখ টাকা থাকার কথা না স্যার, এখানে আমরা 1 লাখ টাকা কেন লিখতেছি? কোনটা স্যার ওই যে 5 লাখ টাকা থেকে বাদ দিলে 3 লাখ টাকা থাকতেছে না? এখানে আপনাদের ইলাস্ট্রেশনে যেটা বলা হয়েছে টাকা 1 লাখ টাকা as ইন্টারেস্ট অন পেনশনার সঞ্চয়পত্র, এটা বলা আছে। তারপরে যেটা বলা হয়েছে কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রিচ টু টাকা 8 লাখ এট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার 2018 and 19, অর্থ বছরে আপনার পৌঁছে গেছে 8 লক্ষ টাকা কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে 5 লক্ষ টাকা কিংবা তার নিচে হলে ইন্টারেস্ট অন পেনশনার সঞ্চয়পত্রের উপরে যে যা ইনকাম হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে ইন্টারেস্ট হোক বা যাই হোক কোনো ধরনের ট্যাক্স দিতে হবে, তখন আমরা এটাকে ইন্টারেস্ট অন পেনশনার সঞ্চয়পত্রে কোনো ইনকাম দেখাতাম না। যদি আমার 5 লক্ষ টাকা কিংবা তার নিচে হতো, যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে ইনকাম হিসাবে দেখাবো। এক্ষেত্রে এটাই কন্ডিশন হিসাবে বলা হয়েছে। That means you are not a big investor. That's why you should not pay any type of tax for your investment in পেনশনার সঞ্চয়পত্র। এই বিষয়টাই এখানে বলা হয়েছে। আপনারা যদি কত পেজে 196 পেজে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আপনার পারচেজ লিমিট 50 লাখ টাকা পর্যন্ত, এভরি 3 মান্থে আপনি এখানে প্রফিট নিতে পারেন। আবার পরবর্তীতে যেটা বলা হয়েছে ট্যাক্সের ক্ষেত্রে নো ট্যাক্স ডিডাক্টেড সোর্স ইজ অ্যাপ্লিকেবল হোয়ার দি কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডাজ নট এক্সিড 5 লাখ টাকা। দ্যাট মিন্স আপনার ইনকাম যদি আপনার যদি কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা এক্সিড না করে, দ্যাট মিন্স 5 লক্ষ টাকা আপনি কোথাও ইনভেস্ট করেছেন পেনশনার সঞ্চয়পত্রে, সেক্ষেত্রে আপনাকে
ইনভেস্টমেন্টের থেকে যেটা ইনকাম হবে তার উপর কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, কিন্তু 5 লক্ষ টাকা এক্সিড করে গেলে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখানে যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট 8 লক্ষ টাকা, সেজন্য 1 লক্ষ টাকার উপরে ট্যাক্স দিতে হবে। এজন্যই ইন্টারেস্ট অন পেনশনের সঞ্চয়পত্রে 1 লক্ষ টাকা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এর আন্ডারে দেখানো হয়েছে। আর যদি নিচে হতো আমরা দেখাতাম না। ইজ ইট ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। স্যার এখানে তো বলা হয়েছে যে 10% ডিডাক্টেবল হবে, তাহলে আমরা পুরো অ্যামাউন্টটা কেন বসাইছি স্যার? আচ্ছা ঠিক আছে, আপনার কোশ্চেনটা ভেরি গুড কোশ্চেন। এরকম কোশ্চেন আপনারা রেজ করুন। 10% ডিডাক্টেড অ্যাট সোর্স, এখানে টোটালটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে এখানে বলা হয়েছে ইন্টারেস্ট অন পেনশনার সঞ্চয়পত্র, আপনাকে কিন্তু বলা হয় না আপনি রিসিভ করেছেন কত, এটা কিন্তু কখনো বলা হয়। যদি রিসিভ করার কথা বলা হতো তাহলে আপনাকে আমরা যেটা আগে করেছিলাম রাউন্ডিং করা, সেটা আমরা করে নিব। রাউন্ডিং না, সরি, আমরা যেটাকে বলে থাকি গ্রোসিং আপ। দ্যাট মিন্স আপনি 90 টাকা পেয়েছেন, এখন 100 টাকা দেখাবেন। 10% ডিডাক্টেড অ্যাট সোর্স, আপনি যখন টোটাল ট্যাক্স দিবেন তখন আপনি এই 10%টা বাদ দিয়ে দেখাবেন যে আপনার সোর্স থেকে কেটে নেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি টোটাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই 10% বাদ দিয়ে দেখান তাহলে আপনি কমই দেখালেন, কারণ 10% তো আপনার ইনকামের অংশ, সেখান থেকেই কেটে রেখেছে। এখানে 10% না দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে আমরা সরাসরি ইনকামই বলা হয়েছে এখানে, টাকা অন লাখ অ্যাজ ইন্টারেস্ট অন পেনশনার সঞ্চয়পত্র, এই জন্য সরাসরি এটাকেই দেখানো হচ্ছে। বলা হয়নি আপনি রিসিভ করেছেন। যদি বলা হতো রিসিভ করেছেন তখন আপনাকে গ্রসিং আপ করে 100% দেখাতে হতো, কারণ সেই 100%টাই হচ্ছে আপনার ইনকাম, বাকিটা আপনি রিসিভ করেছেন। এখানে কিন্তু আপনি 1 লক্ষ টাকা রিসিভ করেননি, এটা হচ্ছে আপনার ইনকাম, সেই ইনকামটাই আমরা এখানে দেখিয়েছি। যেমন এখানে যেটা বলা হচ্ছে টাকা অন লাখ অ্যাজ ইন্টারেস্ট, যদি অন পেনশনার সঞ্চয়পত্র, এখানে যদি বলা হচ্ছে টাকা অন লাখ রিসিভ অ্যাজ ইন্টারেস্ট অন পেনশনার সঞ্চয়পত্র রিসিভ করেছে, দ্যাট মিন্স আপনি 10% বাদ দিয়েই রিসিভ করেছেন। এখানে রিসিভের কোনো কথা নেই, এখানে সরাসরি বলা হচ্ছে ইন্টারেস্ট, দ্যাটস ওয়াই টোটালটাই বসানো হবে। আমরা এরপর যখন ট্যাক্স ক্যালকুলেশন করব তখন ওই সোর্স থেকে যেটা কেটে রাখা হয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেখাবো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। দেন যেটা বলা হয়েছে টাকা 50,000 ফ্রম ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে কোনো কন্ডিশন আছে আপনারা জানেন? ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, সেক্ষেত্রে আপনার টোটাল অ্যামাউন্টটাই আপনাকে কি করতে হবে? এক্সেম্পটেড করতে হবে। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড থেকে আপনি যে ধরনের ইনকাম করবেন সেটা আপনার ডিডাক্ট হবে, কারণ এটা ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ এর একটা পার্ট। সো ওয়েজ আর্নার্স এখানে যেহেতু ইন্টারেস্ট কিংবা অন্য কিছু বলা নেই, আমরা সরাসরি ইনকাম লিখে দিই। ইনকাম ফ্রম ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, এখানে 50,000 টাকা দেওয়া আছে, উই শুড রাইট হিয়ার 50,000, যেহেতু এখানে ক্যালকুলেশনের প্রশ্ন আসে, সো 50,000 টাকা উইল বি দেয়ার মাইনাস এক্সেম্পশন। এক্সেম্পশন কত হবে? আমরা ফুল লিখে দিতে পারি, এক্সেম্পশন ফুল। সো 50,000 ফুল অ্যামাউন্ট উইল বি এক্সেম্পটেড ফ্রম হিয়ার। এখন আমরা ডাক টেনে জিরো অ্যামাউন্ট এখানে বসিয়ে দেব। So income from all of these sources will be calculated here. Ratna will give that. What will be that amount? 2,40,000. 2,40,000. It will be your total income from
ইনকাম ফ্রম সিকিউরিটিজ। এক্ষেত্রে আপনাদের অনেকগুলো বিষয় বলা আছে, আপনারা সাইলেন্ট ফিচার গুলো দেখে নেবেন নেচার অফ সেভিং বন্ড এক্ষেত্রে, যেমন ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ক্যান বি পারচেসড বাই বাংলাদেশি ওয়েজ আর্নার্স সেভিংস অ্যাব্রোড, নো ট্যাক্স ডিডাক্টেড সোর্স ইজ অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস এক্ষেত্রে আপনার ইনকাম যাই হোক না কেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ট্যাক্স সোর্স থেকে ডিডাক্ট করা যাবে না, এবং এটার পারচেস লিমিট আনলিমিটেড এবং ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্সেস। এই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড এবং অন্য যে বন্ডের কথা বলা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু একই রুলস অ্যাপ্লিকেবল, নো ট্যাক্স ডিডাক্টেড at source is applicable, যেমন আদার ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড। দ্যাট মিনস পাউন্ড কিংবা ইউরো কিংবা ডলার যে বন্ডগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার সোর্স থেকেও কোনো ট্যাক্স কাটা হবে না এবং টোটালি ট্যাক্স এক্সেম্পটেড, সেই বিষয়টাই এখানে বলা হয়েছে, এবং এর পারচেস লিমিট ইজ আনলিমিটেড। সো এখানে টোটাল আপনাদের ইনকাম হচ্ছে 2,40,000। এখানে আমাদের বের করতে হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সেভিং ইনস্ট্রুমেন্ট। সো টোটাল ট্যাক্সেবল ইনকাম 2,40,000। এখন যদি আপনাকে বলা হয় আপনি তার ট্যাক্সের পরিমাণ বের করেন, তাহলে আপনি যেহেতু লোনের কথা বলা হয়েছে তার ক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে ট্যাক্স এক্সেম্পটেড, যে আগে ছিল 2,50,000, যেহেতু 2,40,000 টাকা তার এখানে ইনকাম, হি উইল নট বি লায়াবল টু পে এনি টাইপস অফ ট্যাক্স বিকজ হিজ ইনকাম ডাজ নট এক্সিড minimum limit of paying tax. So our first requirement is complete. So we close here our first requirement. আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টে যেটা বলা হয়েছে, what will be his amount of tax liability on such income if he has no other income। এক্ষেত্রে যেটা বলা হয়েছে তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি আমরা কিন্তু একটু আগেই বলে দিয়েছিলাম তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত। যেহেতু তার ইনকাম 2,50,000 অতিক্রম করেনি সুতরাং তার কোনো ধরনের ট্যাক্স লায়াবিলিটি নেই, কিন্তু তার অলরেডি সোর্স থেকে ট্যাক্স ডিডাক্ট করে নেওয়া হয়েছে। কোন কোন সোর্স থেকে ট্যাক্স ডিডাক্ট করে নেওয়া হয়েছে? প্রথমটা ছিল আপনাদের ইনকাম অন 5 ইয়ার বাংলাদেশ সঞ্চয়পত্র, সেক্ষেত্রে আপনার ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কত পার্সেন্ট? আপনাদের বেসিক সামারি যেটা বলা আছে 10% ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বলা হয়েছে। দেন যেটা হচ্ছে 3 মান্থলি বিয়ারিং প্রফিট, সেক্ষেত্রে যেটা বলা হয়েছে আপনাকে 10% ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এগুলো কিন্তু ডু আকারে লেখা আছে। দেন যেটা বলা হয়েছে সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা অতিক্রম করলে সেক্ষেত্রে তাকে ট্যাক্স দিতে হবে, যেহেতু টিউমেরিক্যাল ইনভেস্টমেন্ট, সো তাকে 10% ট্যাক্স সোর্স থেকে কেটে নেওয়া হয়েছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, এটা টোটালি ট্যাক্স এক্সেম্পটেড, সুতরাং এর উপরে কোনো ট্যাক্স নেই। সো ট্যাক্স লায়াবিলিটি ফর মিস্টার রনি এখানে সংক্ষেপে লিখে দিতে পারি। সো for question number 2, tax liability of Mr. Ronnie will be মিনিমাম বলতে তাকে ট্যাক্স 10 থাকলে একটা দিতে হবে, বেসিক্যালি 0 বলতে মিনিমামকেই বোঝানো হয়। আর বাংলাদেশি মিনিমাম বলতে সিটি কর্পোরেশন এরিয়া, দ্যাট মিনস ঢাকা শহরে 5,000 টাকা এবং অন্য যে কোনো জায়গায় 3,000 টাকা। সো ট্যাক্স লায়াবিলিটি ফর মিস্টার রনি উইল বি মিনিমাম, বাট he already paid how much paid 2,40,000-এ
10% সে পে করেছে, paid 2,40,000, 10%, টাকা। সো আর একবার যখন গভর্নমেন্ট আপনার কাছ থেকে সোর্স থেকে ট্যাক্স কেটে নেবে, এটা আর আপনার কাছে ব্যাক করবে না। অলরেডি পেড 24,000 টাকা, সো হিজ মে ট্যাক্স লায়াবিলিটি, সো tax liability this year 24,000 টাকা। এটা হচ্ছে তার এবছরের ট্যাক্স লায়াবিলিটি। মিনিমাম বলতে আপনি যদি এখানে কোনো ধরনের সোর্স থেকে কাটা না হতো, মিনিমাম বলতে আপনি মিনিমামই উল্লেখ করলেও অ্যান্সার ইজ ফাইন, কারণ আপনি জানেন না, এখানে কোনো কিছু বলে না, সে বর্তমানে ঢাকা শহরে অবস্থান করতেছে, কিংবা চিটাগং শহর, কিংবা ফেনী শহর, কিংবা কুমিল্লা শহরে অবস্থান করতেছে, সেজন্য মিনিমামটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে যাবে। সুতরাং আপনার যখন এই ধরনের কোনো প্রশ্ন আসবে, শুধু লিখে দিবেন ট্যাক্স লায়াবিলিটি অফ মিস্টার রনি বা অন্য যে কেউ will be minimum because his total income is below or এত। আর যদি সোর্স থেকে দেওয়া থাকে, তখন যেটা সোর্স থেকে দেওয়া হয়েছে that will be his or her tax in that year। পরবর্তী কোশ্চেনে যেটা বলা হয়েছে, what will be his amount of tax liability if he has income from house property, টাকা 6 লাখ in addition to income from saving instrument। এক্ষেত্রে বলা হয়েছে তার যে ইনকাম যেগুলো রয়েছে সেগুলোর সাথে আরো যদি ইনকাম, দ্যাট মিন্স হাউস প্রপার্টি থেকে ইনকাম 6 লক্ষ টাকা, তাহলে তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত হবে। সো আমরা তাহলে এটা একটু ডিলিট করে দিই। আমাদের ছিল এখানে ইনকাম ফ্রম সিকিউরিটিজ, এই পোর্শনটা আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ এখানে আমরা বলেছিলাম ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি, এখানে ক্যালকুলেট করতে হবে টোটাল ইনকাম ক্যালকুলেশন। কারণ সেক্ষেত্রে তার হাউস প্রপার্টির ইনকামও অ্যাড করা হচ্ছে। আমরা তাহলে হচ্ছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট সিকিউরিটিজ প্রবলেম অনে ছিল, ফ্রম অন লিখে দিই। 1 নম্বর থেকে আমরা পেয়েছি আমরা পেয়েছি 2,40,000 টাকা আমার ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। সো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, income from house property given her 6 lakh, 6 lakh is income from house property, so his total income $8,40,000। এটা হচ্ছে তার টোটাল ইনকাম ফ্রম দ্য সোর্সেস। তাহলে তার
ট্যাক্স লায়াবিলিটি কত হবে সেটা হচ্ছে আমাদের এখন ক্যালকুলেশনের বিষয়। সো ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন, এটা আমরা এখানে এটা ক্লোজ করে দিয়ে এখানেই করতে পারি, যেহেতু অনেক কথা বলা হয়েছে, টোটাল ইনকাম ক্যালকুলেশন বলা হয়েছে, ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন আলাদা করে করেও করতে পারেন। ক্যালকুলেশন লেখার দরকার নেই, ট্যাক্স লায়াবিলিটি। সো ট্যাক্স লায়াবিলিটি সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেবল আমরা প্রথমেই জানি ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার যেটা মিনিমাম ইনকাম, মিনিমাম ট্যাক্স 2,50,000 টাকা পর্যন্ত যদি মেল হয় সেক্ষেত্রে 2,50,000 টাকার উপর আমার কোনো ট্যাক্স দিতে হবে না। পরবর্তী যে স্ল্যাবগুলো আছে তার উপর ভিন্ন ভিন্ন হারে ট্যাক্স দিতে হবে। সো আমার ইনকাম ট্যাক্স অ্যাপ্লিকেবল। সো নাও tax on total income, টোটাল ইনকামের ক্ষেত্রে আমি যখন ট্যাক্স ক্যালকুলেশন করতে যাবে তখন আপনাকে প্রথমেই মিনিমাম যেটা ইনকাম সেটা বাদ দিতে হবে। টাকা 8,40,000 মাইনাস tax free income limit, যেটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেব। বর্তমান রুলস অনুযায়ী 3 লক্ষ টাকা, যেহেতু মিস্টার রনি আমরা 2,50,000 টাকা আগের রুলসে করতেছি, 2,50,000 টাকা বাদ দিয়ে দেব। 2,50,000 deducted from here. $2,50,000 টাকা বাদ দিলে যেটা থাকে তার উপরে আমরা প্রথম 3 লক্ষ টাকার উপরে 10% হারে ট্যাক্স নেব। সো নাও উই উইল হ্যাভ $5,90,000 is our taxable income. 90,000. So first 3 lakh to 10%. আমরা ব্র্যাকেট দিয়ে নিই, ফার্স্ট 3 লাখের উপর 10% আমরা ট্যাক্সের পরিমাণ এখানে বসিয়ে দিই, আর এখানে 3 লক্ষ টাকা মাইনাস করে 3 লাখ। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমরা বসিয়ে দিতে পারি। $4 লক্ষ টাকা পর্যন্ত আমার ট্যাক্স পরবর্তীতে 15%। সো এখানে আমাদের রয়েছে বেসিক্যালি 2,90,000 টাকা। সো 2,90,000 15%। এভাবে ক্যালকুলেশন করে আপনি বসিয়ে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর সরাসরি যদি বসিয়ে দেন তখন সেটা বোঝা অনেক কঠিন হয়ে যাবে। 2,50,000, কারণ আপনাদের যে কোনো জায়গায় এটা ওয়ার্কিংসে কাজগুলো করতে হবে, সুতরাং সরাসরি করাটাই বেটার। সো ফার্স্ট 3 লাখ টাকার উপরে 30,000 টাকা, 30,000
একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 4 লক্ষ টাকার উপরে ফার্স্ট 4 lakh will be, so we have 40,000. So right now we write here so first 4 lakh আপনার তো নাই মনে হয়, 3 লাখ লিখলে আপনি তো বললেন না কিছু। 10%, so minus will be from 4 lakh here. After that we will have next 1,90,000. 15% will be there. 1,90,000. 15% of 1,90,000 will be 28,500. 28,500. It will be our total tax. So our total tax will be, you can write our total tax 68500. It will be our total tax. Now we have question of tax deducted at source. Our tax deducted at source থেকে বলা ছিল 24,000 টাকা সোর্স থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়েছে। সো টোটাল ট্যাক্স মাইনাস total tax
এখানে যেটা করেছে তার রেগুলার বেসিসে ট্যাক্সটা কেটে নিয়েছে শুধু রেগুলার ইনকামের উপর, দেন তারা পরবর্তীতে আবার ক্যালকুলেট করেছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, সেটাকে অ্যাড করেছে। বেসিক্যালি এটা হওয়া উচিত নয়। সুতরাং আমরা টোটাল ট্যাক্স এখানে দেবো, টোটাল ট্যাক্স লায়াবিলিটি যেটা আছে 68,500 is his or her total tax liability. Now we'll subtract tax deducted at source minus, এখানে একটু ভুল আছে, আপনার কারেকশন করে দিবেন, tax deducted at source। প্রবলেম 2 এ আমরা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স থেকে দেখেছিলাম। সো প্রবলেম 2 এখানে লিখে সোর্স থেকে যেটা নেওয়া আছে সেটা বাদ দিব, 24,000। So his tax burden this year will be 44500 is his or her tax burden this year. Tax to be paid 44,500 টাকা tax to be paid return। ট্যাক্স রিটার্ন নামে একটা বিষয় আছে, ওখানে সেই রিটার্নের সাথে তাকে এই টাকাটা পে করতে হবে। এটা হচ্ছে 44,500 টাকা টু বি পেড উইথ রিটার্ন। এটা হচ্ছে তার ট্যাক্স বার্ডেন কতটা পে করতে হবে সেটার পরিমাণ। পরবর্তী যে কোশ্চেন রয়েছে আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে এটা একটু কারেকশন করে দিবেন, এখানে একটু ভিন্নভাবে করেছে, যেটা অ্যাকুরেট নয় পদ্ধতি। আপনার টোটাল ইনকামের উপর ট্যাক্স দেখাতে হবে, পরবর্তী যেটা ইনকাম থাকুক না কেন সেটার উপর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স সেটা বাদ দিয়ে দেখাতে হবে। দেন আমাদের যেটা রয়েছে, what will be his total income and net amount of tax liability on such income, that is total income amount, net amount of tax liability on such income if his cumulative investment in pensioner সঞ্চয়পত্র reach to টাকা 4 lakh at the end of the year। That means এখানে আপনি 1 to 3 রিকোয়ারমেন্টে যেটা বলছে এভরিথিং উইল ফরগেট, আপনার প্রথমে যে 4টা কন্ডিশন দেওয়া আছে এর সাথে আপনার নাম্বার 4 রিকোয়ারমেন্ট শুধু অ্যাড হবে, তাহলে কি হবে সেই বিষয়টাই আমাদের এখানে কনসিডারেশনে আসতে হবে, বাকি কোনো বিষয় নয়। সো প্রথমে আমরা যেটা ক্যালকুলেশন করেছিলাম সেখান থেকে আমরা একটু ডাইভার্সলি এটা সলিউশন করা সম্ভব। সো উইল হ্যাভ এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা বিষয় এখানে সেম থাকবে, যেমন ইন্টারেস্ট অন 5 ইয়ার্স সঞ্চয়পত্র 5 ইয়ার টাকা 80,000 will be 80,000 should be written here. Then 3 monthly profit based সঞ্চয়পত্র income from 3 monthly profit সঞ্চয়পত্র be 60,000।
দেন আমাদের প্রশ্ন রয়েছে, what will be his total income and net amount of tax liability on such income if his cumulative investment in পেনশনার সঞ্চয়পত্র is টাকা 4 লাখ। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বলা হয়েছে 5 লক্ষ টাকার নিচে যদি কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট হয়, whatever will be your income, total will be exempted. So interest on পেনশনার সঞ্চয়পত্র, interest on pensioner সঞ্চয়পত্র, whatever it was 1 lakh, interest on pensioner সঞ্চয়পত্র exemption full amount of so amount will be here 0. পরবর্তী যে কোশ্চেন আছে, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড এটাও সম্পূর্ণ এক্সেমশন হবে, কারণ বলাই হয়েছে ওয়েজ আর্নার্স ইউএস পাউন্ড স্টার্লিং সব ধরনের ক্ষেত্রে ফুলি এক্সেমটেড হবে, ইনকাম যাই হোক না কেন 50,000, কিন্তু আমাদেরকে দেখাতে হবে, না দেখালে যদি না দেখায় তাহলে ম্যাথ ক্যালকুলেশন ফুল না। জানি এক্সাম করলে 0 আসবে, তারপর সেই 0টাকেই দেখাইতে হবে। As the process to be completed 50,000, so we'll deduct 50,000 from here. So now we'll have income will be your total income from securities, 1,40,000 will be your total income from securities. So the total income from securities is 1,40,000 total income. Total income from securities. এখন পরবর্তীতে বলবো total income and net amount of tax liability 2017-18 অর্থ হচ্ছে total net amount of tax liability. Answer was very much same. Question 2 এ যা দিয়েছিলাম, tax liability of Mr. Rooney will be minimum because his total income is below 2,50,000, but some tax is deducted from sources, so that amount of tax to be paid. So tax liability of Mr. Rooney will be minimum 10% because his income is less than 2,50,000. %10 tax is deducted at source, so tax liability will be
40,000 10%. 14,000. This will be his tax liability. These are all calculation from here. এটা হচ্ছে তার ট্যাক্স লায়াবিলিটি যদি সে 4 লাখ টাকা তার হয় as পেনশনার সঞ্চয়পত্র। এখানে ইন্টারেস্ট অন ইনকাম ফ্রম সিকিউরিটিজ হবে, কারণ আমাদের লাস্ট পোর্শনে এটাই বলা হয়েছে, ইন্টারেস্ট ইনকাম income from interest on securities. These are the basic calculation for all for this month. Now we'll jump to our next chapter. Next chapter is income from house property. Income from house property. ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্ষেত্রে আমরা বেসিক বিষয়গুলো একটু ডিসকাস করি, দেন আমরা নেক্সট ক্লাস থেকে বেসিক ক্যালকুলেশন যাব। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্ষেত্রে আপনার কোনো ধরনের হাউস থাকলে, দ্যাট মিনস আপনি ওনার, সেখান থেকে কোনো ধরনের ইনকাম হলে দ্যাট ইনকাম উইল বি ইউর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এবং এখান থেকে যে ধরনের ইনকাম হবে that income should be come into the category of taxable income. So you have to pay tax on whatever your income from your hospital. That means আপনার একটি বিল্ডিং রয়েছে, সেখানে কিছু লোককে ভাড়া দিয়ে থাকেন, একটা অফিস রয়েছে, সেখানে অফিস ভাড়া পান, যে কোনো ধরনের কমার্শিয়াল হোক অথবা রেসিডেন্সিয়াল পারপাসে হোক, যে কোনো ক্ষেত্রে আপনি যখন হাউস প্রপার্টি থেকে কোনো ইনকাম অর্জন করবেন, সেই ইনকামের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এটাই হচ্ছে আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। So income from house property means any type of property, it may be building or land, যেখানে থেকে আপনার ইনকাম হয়ে থাকে এবং সেই ইনকাম can be chargeable under the income tax ordinance. আপনাদের বইয়ে যদি ডেফিনেশনটা আপনারা দেখেন, সেটা অনেক বুকিশ টাইপের ডেফিনেশন, অনেক পেছনে পেছনে। সো income from house property means any type of income from any land or apartment of which where someone is living or some business activities are conducting, and the income from such building or land will be considered under income from house property. So now we have a scope of income from house property. Scope কি রয়েছে? After any type of income from that may be from residential purposes or any types of income that you have earned from any land or apartment used for residential or commercial purposes. এটা এমন কিছু হতে, it may be building, furniture, fixture or fitting, etc., or land, apartment, etc. সেকেন্ড স্কোপ রয়েছে কোন ল্যান্ড অর প্রপার্টি, এটার যদি স্বত্বাধিকারী দুইজন বা একাধিক ব্যক্তি হয়ে থাকে। আমরা স্কোপের বিষয়ে বলতেছি। প্রথম বিষয় হচ্ছে কোন টাইপ অফ ল্যান্ড অথবা প্রপার্টি যেটা কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল পারপাস ইউজ হতে পারে। এই ল্যান্ডটা হতে পারে আপনার বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, ফার্নিচার, ফিক্সার অর ফিটিং। তার সেখান থেকে যদি কোনো ধরনের ইনকাম হয়ে থাকে, সেটাকে আপনি that will come under the category of income from house property. This is the first category, কোন ধরনের কমার্শিয়াল রেসিডেন্সিয়াল। সেকেন্ড ক্যাটাগরি, আপনার একটা অ্যাপার্টমেন্ট, আপনি এবং আপনার ভাই দুজন শেয়ারে রয়েছে, যে যতটুকু পরিমাণ শেয়ারে রয়েছে সে ততটুকু ইনকামের উপরে ইনকাম বুক করবে এবং তার উপরে সে ট্যাক্স দিয়ে থাকবে। This is the second category.
এখন আপনি যদি কোনো ধরনের থার্ড ক্যাটাগরিজ, if someone receive any type of advances and that cannot be adjustable to যেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, যেমন রেন্ট পেয়াবল হিসেবে, that income will also become under income from house board. That means আপনি আপনার বাসা ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে আপনি নরমালি অ্যাডভান্স নিয়ে থাকেন, সেটা আপনি রেন্ট পেয়াবল হিসেবে অ্যাডজাস্ট করতে পারতেছেন। আপনাকে কন্ডিশনে বলা হয়েছে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না ভবিষ্যতে, অথবা যদিও আমাদের ক্ষেত্রে বলা হয় এটা সিকিউরিটি মানি অ্যান্ড ইট উইল বি রিটার্ন, কিন্তু এটা যদি রিটার্নেবল না হয়ে থাকে, সেটাই বলা হয়েছে রেন্ট পেয়াবল হিসেবে যদি আখ্যায়িত করা না যেয়ে থাকে, তাহলে সেই ইনকামের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন অন্য যে কন্ডিশনের কথা বলা হয়েছে, যদি কোনো হাউস ওনার 2 লক্ষ টাকার অধিক হাউস যে ভাড়া রিসিভ করে থাকে ব্যাংক ব্যতীত অন্য চ্যানেলে, সেই ইনকামও আপনাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডারে ইনক্লুড করতে হবে। These are the basically main scopes of income from house property. পরবর্তীতে যেটা বলা হয়েছে, কন্ডিশন টু বি স্যাটিসফাইড while computing income from house property. একটা হাউস প্রপার্টি থেকে যে ইনকাম হবে, সেটা যে হাউস প্রপার্টি ইনকাম হিসেবে আপনার কাছে ক্যালকুলেট করতে হবে, এবং আপনি উপরে ট্যাক্স দেওয়া, সেক্ষেত্রে কতগুলো কন্ডিশন থাকতে, আপনি ওটা লিগাল ওনার হইতে হবে। আপনি যদি লিগাল ওনার না হন, তাহলে সেক্ষেত্রে তার উপর ওই ধরনের প্রপার্টি থেকে কোনো ধরনের ইনকাম আপনার হাউস প্রপার্টি ইনকাম হিসেবে ট্যাক্সের আন্ডারে আসবে না। পরবর্তীতে যে কন্ডিশনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার একটা হাউস প্রপার্টি রয়েছে, কিন্তু আপনি সেটাকে ভাড়া দিতে পারেন নাই। সে ভাড়া যদি দিতে না পারেন, that portion of house property will not come into the calculation. যেমন আপনি একটা অ্যাপার্টমেন্টের 3টে ফ্ল্যাট, 5টা 4টে ফ্ল্যাট রয়েছে, 2টা ভাড়া দিলেন, 2টা ভাড়া দিতে পারেন না, 2টার উপর থেকে যে ইনকাম হবে সেই পার্টের উপরে আপনি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যেটা ইনকাম হবে সেটাই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডারে ক্যালকুলেট করবেন। বাট আপনি যদি পার্সোনাল পারপাসে কোনো হাউস ইউজ করেন, সেটার জন্য আপনাকে ওই পার্সোনাল পারপাসে ইউজের জন্য আপনাকে কোনো ধরনের ট্যাক্স ক্যালকুলেশন এবং ইনকাম দেখাতে হবে না। এবং প্রপার্টি যেটা রয়েছে সেটা কি হতে হবে, অবশ্যই একটা ল্যান্ড হতে হবে, অথবা বিল্ডিং হতে হবে, অথবা ল্যান্ড অ্যাপারেন্ট হতে হবে। যেমন আপনি বিল্ডিং অথবা ল্যান্ড হলো না, তখন সেটার উপরে আপনি হাউস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে ক্যালকুলেট করতে পারেন না। যেমন আপনি একটা শস্য চাষ করেছেন, সেখান থেকে ইনকাম যদি হয়, সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে, সেটা ইনকাম ফ্রম এগ্রিকালচার আন্ডারে ক্যালকুলেট করবেন। ইনকাম স্যালারি থেকে ইনকাম করেছেন, দিস ইনকাম শুড অলসো বি কনসিডার্ড অন দ্য ইনকাম ফ্রম salary, not to be considered as income from house property. এবং এই হাউসটার ক্ষেত্রে বলা হয়েছে, দিস হাউস মাস্ট বি রেন্ট ফর কমার্শিয়াল অর রেসিডেন্সিয়াল পারপাসেস। অন্য কোনো পারপাসে আপনি যদি ভাড়া দিয়ে থাকেন, দিস উইল নট বি কাম ইনটু দ্য ক্যাটাগরি। এক্ষেত্রে যেটা বলা হয়েছে, ইনকাম ইজ দ্য রেজাল্ট অফ গ্রোস রেন্টাল রিসিপ্ট লেস অ্যামাউন্ট দ্য অ্যাডমিসেবল এক্সপেন্সেস। যেমন আপনি একটা বাসা ভাড়া দিয়েছেন, বাসা ভাড়া দেওয়ার পরে আপনার বছরে বিভিন্ন ধরনের খরচ হয়েছে, যেমন আপনার মেরামত খরচ সম্পাদন করতে হয়েছে, আপনার ইলেকট্রিসিটি সংশোধন করতে হয়েছে, এই খরচগুলোকে আপনি ইনক্লুড করে আপনি বাদ দিয়ে আপনি ইনকামটাকে দেখেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখন যদি কোনো হাউসের ক্ষেত্রে জয়েন্ট ওনারশিপ হয়ে থাকে, ইন দ্যাট কেস the portion of property that will be under your custody, or whatever you have legatee, or whatever the income you receive from that part will be considered income from house property. এখন আপনার যদি কোনো ধরনের অ্যালাউয়েবল, আপনাকে বলা হয় আপনার হাউস প্রপার্টি আপনার রয়েছে, সেখানে ভাড়াও দিয়েছে, আপনার একটা অ্যালাউয়েবল এক্সপেন্স দেওয়া থাকে আপনি রিপেয়ার মেইনটেন্স করার জন্য। এখন এই রিপেয়ার মেইনটেন্স করার জন্য আপনি যদি সেই এক্সপেন্স না করে থাকেন,
সেই যে অবশিষ্টতা, দ্যাট মিনস আপনাকে বলা হয়েছে আপনি হাউসটা ভাড়া দেন, ফর এক্সাম্পল বার্ষিক 1,20,000 টাকা, সেক্ষেত্রে বলা হয় 20,000 টাকা আপনার এক্সপেন্সেস অ্যাডমিসেবল। এই অ্যাডমিসেবল এক্সপেন্সটা আপনি বাদ দিয়ে 1 লক্ষ টাকা আপনি ইনকাম দেখাচ্ছেন, কিন্তু কোনো কারণে আপনি সেই 20,000 টাকা খরচ করেননি। সে যদি খরচ করে না থাকেন, সেই 20,000 টাকাকে আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে ইনক্লুড করতে হবে। কিন্তু সেই 20,000 টাকা থেকে সাপোজ আপনি 5,000 খরচ করেছেন, তাহলে 15,000 টাকা, দ্যাট মিনস 1,15,000 টাকা আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে আপনি দেখান। These are the basically condition to be satisfied while computing income from house property. পরবর্তী যেটা হচ্ছে বি অফ ওনারশিপ ইন রেসপেক্ট অফ হাউস প্রপার্টি। এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখবো।